টুডে স্টোরি আনকাট এবং টুডে স্টোরি আনকাটে আজকে সত্যি একটা বিশেষ দিন আমাদের সবার কাছে, একটা নস্টালজিয়া বাংলা চলচ্চিত্র জগতে। আজকে কিছু কথা ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুনে নেব তারই সুযোগ্যা কন্যা বাছবি ঘটক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বাবার 104তম জন্ম শতবার্ষিকী চলে এলো। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এবং বাবা ভানু বন্দ্যোপাধ্যায়, এই দুজনকে যদি একসাথে তুমি দেখো কি বলবে? ভানু বন্দ্যোপাধ্যায় ভীষণ সাধারণ নিপাট মধ্যবিত্ত পরিবারের বাবা, ভয়ানক আদর্শ নিয়মানুবর্তিতা মেনে চলা বাবা। এবং বাবা সবসময় বলতেন যে তোমার অন্য বন্ধুদের বাবারা যেরকম বিভিন্ন পেশায় যুক্ত, এটাও আমার পেশা, তাছাড়া কিছু ভাববে না, এটার সঙ্গে কোনো গ্ল্যামার যুক্ত করবে না। সুতরাং সেরকম ভাবে বাবা। দেখো, মেয়ে হিসেবে তো আমি বলবোই যে ভীষণ ভালো, তার থেকেও ভীষণ ভালো যে জনতা আজ এত বছর পরে, বাবা মারা গেছেন 83-তে, এখন তুমি এসে আমার কাছে তার সম্বন্ধে জানতে চাইছো। তো আমার তো মনে হয় সেখানেই প্রমাণ হয়ে গেল যে তার অভিনেতা হিসেবে তিনি কতখানি জনগণের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন, যে এখনো তোমরা তোমাদের বয়সী ছেলে মেয়েরা তার কথা শুনতে চাইছো। তুমি বাবার সাথে স্টুডিও ঘুরতে ভালোবাসতে সেই সময়টা, এবং বিভিন্ন স্টুডিওতে তুমি ঘুরেছো, বাবার সঙ্গে থেকেছো। অসম্ভবভাবে একজন পারিবারিক মানুষ যে সিনেমা জগতের মানুষদেরও পরিবারের অংশ মনে করতেন। তো কি বলবো, যে আমরা তো সকলকেই মামা মাসি জেঠু কাকা এই ছিল আমাদের। সুতরাং আমার কাছে তো ছবি বিশ্বাস নয়, ছবি জেঠু, উত্তম কুমার উত্তম কাকা। স্টুডিওতে কেন যেতে আমার ভালো লাগতো, কারণ আমাকে নিয়ে সবাই ভীষণ আহ্লাদ, তো সেটা ছিল আমার একটা প্রধান আকর্ষণ। আর এখন তো এর সঙ্গে সম্পর্ক নেই তাই বলতে পারবো না, কিন্তু বাবাদের সময় আর একটা আকর্ষণ ছিল, এই যে একটা শটের থেকে আরেকটা শটের মাঝখানের যে সময়টা, তখন ওদের ওই একসঙ্গে ঘিরে বসে শতরঞ্জি বা কিছুর ওপর মাটিতে বসে গল্প করা, ওইটা আমার কাছে একটা বিষয়। সেই সময় আড্ডার বিষয় কি ছিল, মানে বাবাদের বিভিন্ন, আমার বাবা তো ভীষণ পড়াশোনা করতেন, সুতরাং বিভিন্ন আড্ডার বিষয় ছিল, রাজনীতি থেকে আরম্ভ করে কোন অঞ্চলের পাহাড় কত উঁচু, আর বাবারা কি কি দেখেছেন, শিশির বাদুড়ির অভিনয় কেমন করছেন সেটাকে নকল করা, বিভিন্ন ধরনের গল্প। বাবা স্বাভাবিকভাবে নিয়ম নিষ্ঠা মেনে চলা একজন মানুষ, আমরা ওনার লেখাও নিতেও অনেক পড়েছি। তো ছেলে মেয়ের কাছে বাবা কিরম ছিলেন, মানে কিরম ভাবে শাসন করতেন? খুবই রাগী ছিলেন? না, একদমই না, সেরকম না। তবে হ্যাঁ, একদম ছোট বয়সে তো বাবাকে আমরা কমই পেয়েছি, কারণ তখন তো ভয়ানক ব্যস্ত, ভীষণ ব্যস্ত। কিন্তু যেটুকু সময় বাড়িতে থাকতেন খুব গল্প করতেন, যার জন্য বাবার মুখে আমরা ঢাকার গল্প শুনে শুনে মানে আমরা মুখস্থ হয়ে গেছে। এবং সেইটার ওপর নির্ভর করেই আমি আর দাদা ঢাকায় গিয়ে ঘুরে এসেছি, বাবার স্কুল, বাবার কলেজ, বাবার ইউনিভার্সিটি সব দেখে এসেছি, আর তার উপর একটা ডকুমেন্টারিও তুলে এনেছি। পারিবারিক পটচিত্রে আমরা এখন বাসবী দির কাছ থেকে জানছি একদম বাবার সাথে পারিবারিক যে একটা বুনট, সেটা কেমন ছিল। আরেকটা যেটা ভীষণ জানতে ইচ্ছে করে, কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় বাস্তবিকভাবে বাবা হিসেবে সেখানেও কি তার সংসারের মানুষজনকে হাসাতে? এইটাই একটা মানুষ ভুল করে, কারণ বাড়িতে তো তিনি বাবা, বাড়িতে তো ভানু বন্দ্যোপাধ্যায় নয়। একদম হাসাতেন তিনি তো ভানু বন্দ্যোপাধ্যায় হিসেবে চরিত্রতে, তো বাড়িতে তো বাবাই। সুতরাং যেরকম সব বাবারা হাসির একটা গল্প গাছা করেন, সেরকম অনেক যখন আমরা বড় হয়েছি তখন দাদার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা বা এসব করা, এগুলো করতেন। বাবা প্রায় 100 থেকে 150-র উপরে নাটক করেছেন, যেটা আমরা জানি। সুতরাং উনি নাটকের মানুষ, এবং সে সময় প্রচুর দিকপাল অভিনেতা বাবার সাথে কাজ করেছে, এবং তারা বিভিন্নভাবে বাবার সঙ্গে জড়িত, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই। তো সেই নাটকের যে সময়টা, সেটা যদি একটু কিছু বলো।
সেটা সম্বন্ধে বিশেষ করে কিছু বলার নেই, নাটক থেকেই তো শুরু। আর নাটক অসম্ভব পছন্দ করতেন, মঞ্চ ছিল ভয়ানক প্রিয়। এবং যারা অভিনয় করেন আমার ধারণা সকলের কাছে এই মঞ্চ খুব প্রিয়, কারণ ওই ইমিডিয়েট রিয়াকশন গুলো পাওয়া যায়, বা আমার তাই মনে হয়। তো সেজন্য মঞ্চ তো অসম্ভব প্রিয় ছিল। আর এক একটা নাটক তো বহুকাল ধরে চলেছে, তাদের জনপ্রিয়তা তো অসম্ভব। আর পরবর্তী জীবনে তো বাবা নিজেও পরিচালনা করেছেন, যাত্রা করেছেন। সুতরাং সিনেমাও যেরকম ইম্পর্টেন্ট ছিল, নাটক যাত্রাও বাবার কাছে ততখানি গুরুত্বপূর্ণ। আমরা শুনেছি সুভাষিস মুখোপাধ্যায়, জগন্নাথ বসু, তাদের সাথে অনেকটা সময় বাবা কাটিয়েছিলেন। এখন ওনারা আছেন, আমাদের অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন। তো বাবার এই যে একটা আলাদা দিক, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে অসুস্থ থাকাকালীনও কিন্তু তিনি অভিনয় করার জন্য সাংঘাতিকভাবে মানুষের কাছে আসতে চাইতেন। এবং যেটা শোনা যায় যে তোমার মাও এই অসুস্থতার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কেও রিকোয়েস্ট করেছিল যে বাবা উঠতে পারছে না, এসে বোঝাতে। এই যে এই মানুষ, নাটকের মানুষটা কে তুমি প্রথম যখন দেখলে একদম স্টেজে, সেই দিনটা যদি আমাদের দর্শকদের কিছু বলো। আমার না ছোটবেলার থেকে দেখে দেখে এত অভ্যস্ত যে আমার কিন্তু কোনো বিশেষ অন্যরকম কিছু লাগেনি, কারণ আমি তো জানতাম যে এটাই উনি করেন। সুতরাং একদমই বাচ্চা বয়স থেকে দেখেছি, তো সুতরাং বিশেষ কিছু নতুন রকম কি একটা হচ্ছে বাবার স্টেজে কেন, এরকম ধরনের প্রতিক্রিয়া তো আমার হবে না, কারণ আমি তো তাকে ওখানে দেখবো বলেই যাওয়া, এবং দেখেই তো অভ্যস্ত একদম ছোট থেকে। তাই বিশেষ কিছু নেই। বাবার কোনো ডায়ালগ, যেটা তুমি অনেক জায়গায় অনেক কিছু বাবার ডায়ালগ গুলো তুমি বলেছো, আমরা শুনি, তো তোমার মনের কাছাকাছি কোনো ডায়ালগ যদি আমাদের দর্শকদের বলো, যেটা তোমার খুব ভালো লাগে বাবার। বাবার কোনো বিশেষ ডায়লগ ভালো লাগে বলে এরকম নেই। বাবার ওই যে ছোট ছোট জোকস গুলো বলতেন, সেগুলো খুব ভালো লাগে। যদি আমরা একটু শুনি একটা। সেগুলো বলা কিন্তু খুব কঠিন, মানে আমার পক্ষে আমার বাবাকে নকল করে বলাটা মানে খুবই দুঃসাহসের ব্যাপার। মানে বাবা যদি 100 হন, আমি তাহলে -100। তো তার মধ্যে এক্ষুনি একটা যেটা মনে পড়ছে, যে বাবা তো ঢাকায় থাকতেন, তো ঢাকার কুট্টি মানে গাড়োয়ান, যারা ঘোড়া গাড়ি চালাতো, ওদের গাড়োয়ান বলা হতো। তো এক দম্পতি উঠেছে গাড়িতে, তখন বসেছে গাড়িতে বসতে, কিন্তু গাড়িটা চলছে না। তো তখন সে ভদ্রলোক বলছেন, অকর্তা তোমার গাড়ি তো দেখি নড়ে না। তো তখন গাড়োয়ান বলছে, কি কইরা নড়বো কন তো, আপনার বিবি যা মেকআপ দিছে, ঘোড়ায় তো মুখ ফেরাইতে পারতেছে না। অসাধারণ। আপনারা দেখছেন টুডে স্টোরি আনকাট। আমরা আছি বাঁশবী ঘটক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছি।